সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস শোয়ের আজকের অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ আল হাদি। আজকে আমরা কথা বলার চেষ্টা করব সেকেন্ড ওডিআইতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কতটুকু। আমরা ইতিমধ্যেই জেনে থাকবেন আপনারা সকলেই যে বাংলাদেশ এই মুহূর্তে শ্রীলঙ্কা ট্যুর করছে। দুটি টেস্ট ছিল, সেটি শেষ, এখন ওয়ানডে শুরু হয়েছে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পরাজয় বরণ করেছে, সেখান থেকে আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ সেকেন্ড ওডিআইতে ঘুরে দাঁড়াবে। আসলে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে বা কতটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে সেই বিষয়টি নিয়েই আজকে আমাদের সাথে কথা বলবেন আমন্ত্রিত অতিথি হিসেবে আরেফিন অন্তর জুয়েল, স্পোর্টস রিপোর্টার। আরেফিন অন্তর, আপনাকে স্বাগত স্পোর্টসের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ হাদি ভাই। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যেমনটি বলছিলাম যে আপনি জেনে থাকবেন, যেহেতু আপনি স্পোর্টসের সাথে জড়িত, যে বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে শ্রীলঙ্কা সফর করছে। দুটি টেস্ট ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, বলতে পারেন টেস্ট সিরিজ সেটি শেষ। ওডিআই সিরিজ কিন্তু শুরু হয়েছে, একটি ম্যাচ অলরেডি শেষ যেটিতে বাংলাদেশ পরাজয় বরণ করেছে। সেকেন্ড ওডিআই এবং সেকেন্ড ওডিআইকে ঘিরে যে কথাটা হচ্ছে যে বাংলাদেশ টিম কতটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে বা কীভাবে ঘুরে দাঁড়াতে পারে, আপনার কাছে কি মনে হয়? দেখেন, বাংলাদেশ কামব্যাক দেওয়ার দল। বাংলাদেশ এর আগে অনেক প্রথম ম্যাচে আসলে হেরেছে, তবে দ্বিতীয় ম্যাচে কিন্তু কামব্যাক দেওয়ার ঘটনা আসলে অনেক হয়েছে। আমার অপিনিয়ন হচ্ছে বাংলাদেশ কামব্যাক দিতে পারে। তো বাংলাদেশ কামব্যাক কেন দিব? বাংলাদেশের প্রথম ম্যাচে আসলে শেখার একটা ব্যাপার রয়েছে, কিছু ভুল ছিল, ব্যাটারদের ভুলটা একটু বেশি ছিল, বলারদের পারফরমেন্স যে ওইরকম ভালো ছিল সেটিও আসলে বলা যায় না। তবে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে কামব্যাক দেওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যেটি বলেছেন যে প্রথম ম্যাচে কিন্তু অনেক সিরিজে বাংলাদেশ হেরে গিয়েও পরবর্তীতে সিরিজ জয়লাভ করেছে, এরকম রেকর্ড আসলে আছে বাংলাদেশের কাজে। বাংলাদেশ কামব্যাক করতেই পারে, আমরা সেটি প্রত্যাশা করি। আমরা যেটি বলছিলাম যে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সংগ্রহ 244, টার্গেট 245, বাংলাদেশ 167 রানে অল আউট। তার চেয়েও বড় কথা যে একটা পর্যায়ে কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশের স্কোর ছিল 100 রান বা 101 রান এক উইকেটে। সেখান থেকে হঠাৎ করেই 5-7 রানের মধ্যেই 7-8টা উইকেট পড়ে যাওয়া, এটা আমরা দেখেছি অনেক আগে, যখন বাংলাদেশের ক্রিকেটটা মাত্র শুরু, তখন এই ঘটনাগুলো ঘটতো এবং নিকট অতীতে আসলে এই ধরনের ঘটনা ঘটে। হঠাৎ করে বাংলাদেশের মিডল অর্ডার এইভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়া, আপনার কাছে কি মনে হয় যে কী কারণ থাকতে পারে? দেখেন, শুরু থেকে বলতে চাই বাংলাদেশের প্রথম ওডিআই ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের অনেক সুখস্মৃতি রয়েছে। এই মাঠেই বাংলাদেশ খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে, যদি হেরেছিল ম্যাচগুলো তবে আসলে ডোমিনেট করেছিল এবং ফাইটিং দিয়েছিল। তবে এই ম্যাচে আসলে তেমন ফাইটিং লক্ষ্য করা যায় না, এটি আমি বলবো যে ব্যাটিংয়ের ব্যর্থতা। আপনি জানেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে প্রেমাদাসা স্টেডিয়ামে ওপেনিং ঝুঁটিতে নেমেছিল পারভেজ হাসান ইমন এবং তানজিদ হাসান তামিম। দেখেন, আমি প্রথম থেকেই বলতে চাই যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে বাংলাদেশের আসলে অনেক ভুল এখানে রয়েছে। বিশেষ করে প্রেমাদাসা স্টেডিয়ামে কিন্তু এখানে রান হয়, এখানে গড় যে রান আছে এখানে অনেক বেশি রান হয়ে থাকে। বাংলাদেশের খেলার আগে আসলে এখানে অস্ট্রেলিয়ার সাথে কিন্তু শ্রীলঙ্কা এই মাঠেই খেলেছে, সেখানে কিন্তু বিগ স্কোর হয়েছে এবং বাংলাদেশের সাথে অতীতেও কিন্তু এই মাঠেই কিন্তু অনেক ম্যাচ খেলেছে। বিশেষ করে শ্রীলঙ্কার সাথে যে ঐতিহাসিক ম্যাচ, যেখানে বাংলাদেশের হয়ে মাহমুদুল্লাহ রিয়াদের কথা যদি বলি, লাস্ট বলে কিন্তু 6 মেরে আসলে একটা বিতর্কিতের মধ্যে দিয়ে গিয়েছিল। তবে এই মাঠে বাংলাদেশের অনেক সুখস্মৃতি রয়েছে। সেই মাঠেই কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নেমেছিল প্রথম ওডিআই ম্যাচে। সেই ম্যাচে আসলে বাংলাদেশের সেই বিপর্যয় ঘটেছে, এটি আসলে ব্যাটার যারা রয়েছে তাদের ব্যর্থতা। ওপেনিংয়ে ইমন এবং তামিম, বাংলাদেশের ইয়াং দুই ক্রিকেটার। ইমনের কথা যদি বলি, তিনি ভালো একটা টি-20তে ভালো একটা সেঞ্চুরি উপহার দিয়েছেন, যেটি ইতিহাসেরই অন্যতম। সেই ইমন আসলে সেই আরব আমিরাতের বিপক্ষে যে ম্যাচটি খেললেন, তার যে ইন্টেনশন ছিল টি-20তে, সেই ইন্টেনশন তিনি যেন ওডিআইতে প্রতিফলন ঘটিয়েছেন। তার ব্যাটিং যে স্টাইল ছিল, সেখানে মনে হয়েছে তিনি টি-20 খেলতে নেমেছেন। তার বাউন্ডারি হাঁকাতে হবে, রান তুলতে হবে, এত তাড়া ছিল না আসলে। শ্রীলঙ্কার বিপক্ষে 247 রানের টার্গেট, এটি একটা বাংলাদেশের জন্য ছোট টার্গেট। বাংলাদেশ ওডিআই ফরম্যাটে ভালো খেলে থাকে, বাংলাদেশ 300+ স্কোর কিন্তু ডোমিনেট করেছে এবং জিতেছে বাংলাদেশ। এই শ্রীলঙ্কার বিপক্ষেই 300+ রানের কিন্তু স্কোর ডোমিনেট কিন্তু জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। সেই হিসেব করলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে মাত্র 247 রান, এটি খুবই নগণ্য রান। সেখানে
ওপেনিং ব্যাটসম্যান তারা কিন্তু 29 রান পর্যন্ত কিন্তু বিনা উইকেটে লড়তে ছিল। 29 রানে গিয়ে পারভেজ হাসান ইমন তিনি আউট। আপনি যেটি বলেছেন যে 29 রানে প্রথম ম্যাচে কিন্তু 29 রানে প্রথম উইকেটের পতন, ইমন আউট হয়ে যায়। পরবর্তীতে ওয়ান ডাউনে যে নাজমুল হাসান শান্ত এবং আপনার তামিম এরা মিলে কিন্তু বেশ ভালোই দলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এবং একটা পার্টনারশিপ বিল্ড আপ করে 100+ রান করে যায়। তার পরবর্তীতে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যায়। রান আউট হয়ে যাওয়ার পর শান্ত রান আউট হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা আশাবাদী ছিলাম যে বাংলাদেশ এই ম্যাচটা উইন করতে পারে, কারণ আপনি যেটি বলেছেন যে কলম্বোর যে মাঠে খেলা হয়েছে এই মাঠে আসলে রান হয়, এখানে বিগ বিগ স্কোর হয়েছে অতীতেও। তো সেখান থেকে আমাদের একটা প্রত্যাশা ছিল, বা যারা আরও ক্রিকেট অভিজ্ঞ বিশ্লেষক রয়েছেন তারাও কিন্তু বলার চেষ্টা করছেন যে এই ম্যাচ জেতা আসলে সম্ভব। তারপরে আমরা দেখলাম হঠাৎ করে স্পিনের সামনে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিং যে লাইন রয়েছে সেটি কিন্তু হুড়মুড়িয়ে ধসে পড়া। তো আসলে আপনার কাছে কি মনে হয় এই ধসের কারণটা কি থাকতে পারে? এটি কি মেন্টাল কোনো কারণ, মানে মাইন্ড সেট আপে কোনো সমস্যা, না আদার্স কোনো, নাকি কোনো প্র্যাকটিসের ঘাটতি? বা আমরা যদি বলি যে নিশ্চয়ই খেলোয়াড়দের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, যথেষ্ট ভালো কোয়ালিটি বলেই তারা জাতীয় দলে খেলে, নাকি সেটিকে কোনো কারণে ইমপ্লিমেন্ট মানে ওই মুহূর্তে প্রয়োগ না করতে পারার ব্যর্থতা? আপনি কি মনে করেন? দেখেন, আমি বিশেষ কয়েকটা কারণ বলবো। সেটি বাংলাদেশের বিপক্ষে যারা খেলেছে শ্রীলঙ্কা, তারা যেটি করে দেখিয়েছে সেটি হচ্ছে ফিল্ডিং। তারা দারুণ ফিল্ডিং দিয়েছে বাংলাদেশের বিপক্ষে, অসম্ভব কিছু ক্যাচ তারা ক্যারি করেছে, সেটি অপোনেন্ট দলের জন্য খুবই ভালো এবং বাংলাদেশের দলের জন্য বিপর্যয়। তার থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। আপনি যদি দেখেন, নাজমুল হাসান শান্ত যদিও অন ডাউনে খেলে অভ্যস্ত, তবে আসলে নাজমুল হাসান শান্ত আসলে ওপেনিং করেই আসলে তিনি ভালো স্কোর করেছেন, সেখানে খেলে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যদিও দলের প্রয়োজনে বা টিম কম্বিনেশনের কারণে তিনি অন ডাউনে খেলেছেন। আবার যদি লিটন কুমার দাসের কথা বলি, তিনি সারা জীবনই আসলে ওপেনিং ব্যাটসম্যান হিসেবেই খেলে এবং ওপেনিংয়ে নেমে তার লম্বা লম্বা কিন্তু পার্টনারশিপ রয়েছে, সেখানে কিন্তু খুবই ভালো আসলে তার স্কোর রয়েছে, ব্যাটার রান রয়েছে। এই যে ব্যাটিং লাইন আপ শ্রীলঙ্কার বাংলাদেশের বিপক্ষে ভালো ফিল্ডিং, এটা তো আছেই। তারপরে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যর্থতার কথা অবশ্যই বলবো। প্রথম উইকেট কিন্তু 29 রানে পড়ে, তারপরে কিন্তু ভালো একটা ঝুটি গড়েছিল তামিম এবং নাজমুল হাসান শান্ত, দুজনে কিন্তু দারুণভাবে খেলে যাচ্ছিল এবং 100 রানে কিন্তু 1 উইকেট। দারুণ একটা, বাংলাদেশ নিশ্চিতভাবে এই ম্যাচে জিতে যেত, জিততে পারত, জয়ের পথেই ছিল। তারপরে আসলে বাংলাদেশে যে বিপর্যয়টি হলো, সোশ্যাল মিডিয়াতে অনেক সমালোচনা হয়েছে, অনেক সমালোচনা হচ্ছে। আপনাকে একটা মিম শেয়ার করতে চাই যে একজন দর্শক, যেটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, অনেক ক্রিকেটারও এটা সম্পর্কে অবগত, যে তিনি আসলে লাঞ্চ করতে গিয়ে মানে খাবার খেতে গিয়ে তারপরেই কিন্তু তিনি এসে দেখেন যে মাত্র 5 রানে বাংলাদেশ হারিয়েছে 7টি উইকেট। আসলে এটি আসলে মজার কথা না, বাংলাদেশের ক্রিকেটের একটা বিপর্যয়, যেটি বাংলাদেশ ক্রিকেটের, বিশ্ব ক্রিকেটে একটা রেকর্ড করেছে, যদিও এটা লজ্জার রেকর্ড। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা বিপক্ষে যে বাংলাদেশ ম্যাচটিতে নেমেছে, সেখানে আসলে বোলিংয়ের ব্যর্থতার খুবই কমই ছিল। তারা জানেন তাদের 247 রানে তাদেরকে আটকিয়ে ফেলা, এইরকম একটা উইকেটে, এরকম একটা স্টেডিয়ামে যেখানে অনেক বেশি রান হয়, অনেক বেশি স্কোর হয়, সেখানে কিন্তু বোলারদের আপনি দোষ দিতে পারেন না, কারণ তারা ভালো। আপনি যেটি বলেছেন, নিঃসন্দেহে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট কিন্তু ওই দিন খুব ভালো পারফর্ম করেছে। এবং আপনাকে একটি কথা মনে করিয়ে দিতে চাই যে, এবং আমরাও আশা রাখতে চাই যে এটি হঠাৎ একটি দুর্ঘটনাবশত আপনার যে ব্যাটিং ধস, পরবর্তী কোনো ম্যাচে হয়তো আমরা এটি আর দেখবো না। কারণ বাংলাদেশের ন্যাশনাল টিমে এই মুহূর্তে যারা খেলেন তারা ইয়াং ট্যালেন্টেড, তারা যথেষ্ট কমিটেড। যদিও সিনিয়র ক্রিকেটার অনেকেই নেই এই মুহূর্তে ওয়ানডে দলে, বিশেষ করে আপনার সাকিব, তামিম, মুশফিক, রিয়াদের কথা যদি বলেন, এরা আসলে এই মুহূর্তে এখানে নেই। তো একটা পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটটা যাচ্ছে। তারপরেও অনেক একটি কথা বলার চেষ্টা করছে। আপনি জানেন যে বাংলাদেশ সাবকন্টিনেন্টের একটি দেশ, যেখানে মূলত স্পিনাররাই পারফর্ম করে এবং উপমহাদেশের যারা ক্রিকেটার রয়েছে তারা কিন্তু স্পিনের বিপক্ষে খেলে অভ্যস্ত এবং তারা খুব ভালো পারফর্ম করে। কিন্তু প্রথম ম্যাচে শ্রীলঙ্কার স্পিনারদের বিপক্ষে বাংলাদেশের মিডল অর্ডারের যেভাবে ধসে পড়া, এটিকে নিয়ে কিন্তু অনেকেই বলার চেষ্টা করছেন যে হঠাৎ করে কি বাংলাদেশের খেলোয়াড়রা স্পিন খেলা ভুলে যাচ্ছে কিনা। বরাবর মতেই বাংলাদেশ স্পিন বলে আসলে দুর্বল। বাংলাদেশে আসলে
ভালো খেলে থাকে স্পেসারদের বিপক্ষে, এটি অনেক আগে থেকে আসলে পঞ্চপাণ্ডব যখন ছিল তখন থেকেই বাংলাদেশ এই যে স্পিনারদের বিপক্ষে দুর্বলতা বা দুর্বল, এটি নিয়ে আসলে বাংলাদেশের অনেক বেশি কাজ করা দরকার। আপনারা জানেন মুস্তাক আহমেদ সব অনেক বড় বড় আসলে কোচকে নিয়ে বাংলাদেশ কাজ করছে, যদিও উন্নতটা আসলে নিজেদের আসলে ওইভাবে ডেভেলপ করতে পারছে না। তবে বাংলাদেশ যদি আসলে এই দিকটাতে উন্নত করতে পারে তবে বাংলাদেশ আসলে স্পিনারদের এগেনস্টে ভালো করবে। দেখেন শ্রীলঙ্কান যারা স্পিনার রয়েছে তারা কিন্তু খুবই ভালো বল করে থাকে, বিশেষ করে তাদের মাঠে তাদের ভেন্যুতে হোম কন্ডিশন আছে, তারা খুবই ভালো বল করে থাকে। তবে তাদের ডমিনেট করা যাবে। বাংলাদেশের যারা ইয়াং ক্রিকেটার আছে তারা খেলেছে, অনেক দলের বিপক্ষে খেলেছে, বড় বড় স্কোর তাদের রয়েছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে যে বিপর্যয় ঘটেছে এটি আসলে আমি বলবো যে ব্যাটারদেরই ব্যর্থতা। আমরা যেটি দেখলাম যে এই বিপর্যয়ের মধ্যেও ইমনের হাফ সেঞ্চুরি, পরবর্তীতে মিডল অর্ডারের ধস, লোয়ার মিডল অর্ডারে জাকির আলী অনেকের কিন্তু আবার হাফ সেঞ্চুরি, এবং যেভাবে ডমিনেট করে সে হাফ সেঞ্চুরিটা করেছে আমার কাছে বিশেষ করে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে তাকে যদি সাপোর্ট দেওয়ার মতো ওই মুহূর্তে আরও দুই একজন ব্যাটসম্যান থাকতো হয়তো সে ম্যাচটাকে বের করেও নিয়ে যেতে পারতো। তা আপনার কাছে কি মনে হয় এই দুজনের হাফ সেঞ্চুরি এবং শ্রীলঙ্কাকে এইরকম যে মাঠে এত রান হয় সেখানে শ্রীলঙ্কাকে বোলিং ডিপার্টমেন্ট অল্প পুঁজির মধ্যে আটকিয়ে দেওয়া, তো আসলে এটি একেবারেই নিখাত মানে উইকেট ছুঁড়ে দেয়া আশা কিনা আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, দ্রুত উইকেট পড়ে গিয়েছে, বিশেষ করে বাংলাদেশের ওপেনার্স ভালো করেনি। মিডল অর্ডারে ওয়ান ডাউনে শান্ত নেমেছিল, ভালো একটা জুটি করার চেষ্টা করেছিল। তবে মিডল অর্ডারের ব্যাটসম্যান বিশেষ করে তাহিদ হৃদয়, তার উপর অনেক বাংলাদেশের আশা ভরসা থাকে, আসলে সেই কাজটুকু তিনি করতে পারেনি। মেহেদী হাসান মিরাজের কথা বলি, বাংলাদেশের কাপ্তান, নতুন কাপ্তান হয়েছে তিনি, সাকিবের যোগ্য উত্তরসূরি তাকে বলা হয়, দারুণ খেলে থাকে, ইন্ডিয়ার বিপক্ষে দারুণ দারুণ ঐতিহাসিক ইনিংস রয়েছে এবং মিরাজ ভালো খেলে থাকেন। সেই সব মিরাজ এবং তাওহিদ হৃদয়ের উপর কিন্তু অনেকটা বাংলাদেশ আত্মবিশ্বাসী ছিল যে যদিও বিপর্যয় ঘটেছে প্রথম দিকে, অর্থাৎ ওপেনিং ব্যাটার বা ওয়ান ডাউনে যেটি হোক তারা লম্বা সময় আসলে দাঁড়াতে পারেনি। তবে আমি বলবো যে ওপেনিং ব্যাটসম্যান যে পারভেজ হোসেন ইমন রয়েছে, শুধুমাত্র আসলে তার ব্যর্থতা রয়েছে। শান্ত চেষ্টা করেছিলেন তার ইনিংসটাকে বড় করতে, তিনি পারেনি। তবে মিডল অর্ডার ব্যাটসম্যানের উপর অনেক বেশি দায়িত্ব থাকে। আপনি যদি বাংলাদেশের একটা সময় আপনি দেখবেন 29 রানে উইকেট পড়ে যাওয়ার পরেও কিন্তু ওয়ান ডাউনে শান্ত নামার পরে শান্ত এবং তামিম মিলে কিন্তু ভালো একটা জুটি করেছে এবং বাংলাদেশ কিন্তু এক উইকেটে 100 ছিল যখন রান, তখন কিন্তু বাংলাদেশের পজিশনটা অনেক ভালো ছিল এবং শুরুর যে একটা বিপর্যয় আপনার ইমনকে হারানোর পরে সেটিও কাটিয়ে উঠেছিল। তারপর হঠাৎ করে আপনার কাছে মনে হয়েছে কিনা যে বাংলাদেশের ব্যাটসম্যানদের অতিরিক্ত তাড়াহুড়া একটা প্রবণতা লক্ষ্য করা গেছে? আপনি তাওহিদ হৃদয়ের কথা বলেছেন, তাওহিদ হৃদয় যে বলটিতে আউট হলেন স্পিন বলে, সে যেভাবে ডিফেন্স করেছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে সেটি আসলে প্রপারলি হয়েছে কিনা, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, রান তোলার যে একটা তাড়াহুড়া বা হচ্ছে যেই অহেতুক তাড়াহুড়া ছিল কিনা, হ্যাঁ এটি অবশ্যই ছিল এবং বাংলাদেশ আসলে সিঙ্গেল রানটা আসলে খুবই কম নিতে পারে এবং এটি আমি বলবো যে ব্যাটিং দুর্বলতা অনেকটা কাজ করেছে। তাওহিদ হৃদয়ের কথা বলবো, পারভেজ হাসান ইমন, এরা আসলে যেভাবে ব্যাটিং করেছে বা ব্যাট চালিয়েছে এটি আসলে ওয়ানডে ম্যাচের আসলে খেলা ছিল না, তাদের ভুল ছিল এটি আমি বলবো। বিশেষ করে তাওহিদ হৃদয় আসলে টি-20-র জন্য একজন পারফেক্ট ব্যাটার, ওডিআইতে ভালো করে, তবে তার রান তোলার যে প্রসেস শ্রীলঙ্কার বিপক্ষে। বাকিদের কথা কি বলবেন? লিটন কুমার দাস ছিল ওখানে, ছিল তাওহিদ হৃদয়, তারা যেভাবে আউট হলো, ছিল স্বয়ং ক্যাপ্টেন, ওডিআই নতুন ক্যাপ্টেন হয়েছে মেহেদী হাসান মিরাজ, তো তাদের যে ব্যর্থতা, মিডল অর্ডারের ব্যর্থতাকে আপনি কীভাবে দেখেন? ব্যর্থতা অনেক বেশি। আমি বললাম যে ব্যাটসম্যানদের যে একটা পজিশন আছে সেই পজিশনটা কিছুটা এলোমেলো ছিল। লিটন কুমার দাসের কথা যদি বলি, তার আসলে ব্যর্থতার দায় নিতে হবে অবশ্যই। বিগত ম্যাচগুলোতে লাস্ট 8টি ম্যাচে তার কিন্তু ওয়ান ফিগারে রান, অর্থাৎ তিনি 20+ রান করতে পারেননি কোনো ইনিংসে। সেখানে লিটন কুমার দাসকে আসলে দলে রাখাটাই ছিল আমার মনে হয় একটা ভুল সিদ্ধান্ত। আপনি যেটি বলেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, লিটন কুমার দাস নিশ্চিতভাবে একজন কোয়ালিটি প্লেয়ার, বাংলাদেশ ক্রিকেট টিমের একজন ক্রিকেটারের ব্যাটটা যেতেই পারে, কিন্তু কনজিকিউটিভ আমরা দেখেছি যে লাস্ট 8টা ওডিআইতে কিন্তু তার পারফরমেন্স একেবারেই যাচ্ছে তাই অবস্থা, তার মধ্যে বেশ কয়েকটি কিন্তু শূন্য রয়েছে। তারপরেও তাকে ক্যারি করা, আসলে তার জায়গা অন্য কাউকে নেওয়া উচিত কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই লিটন কুমার দাস বারবার ব্যর্থ হচ্ছেন। এখানে কিন্তু নাইম শেখ কিন্তু দারুণ, তিনি কিন্তু ডিপিএলে ভালো রান করেছেন, বিপিএলে ভালো স্কোরার তিনি। এই যে একটা লম্বা সময় পরে জাতীয় দলে তিনি ফিরেছেন, আমার মনে হয় তার জায়গায় সেখানে সুযোগ পেতে পারত নাইম শেখ।
দারুণ আমরা এনামুল হক বিজয়কে চিন্তা করতে পারি কিনা? আমরা দেখেছি যে ঘরোয়া লিগে সে কিন্তু আপনার যে সমস্ত আপনার সংক্ষিপ্ত ভার্সনের ওডিআই টি20তে কিন্তু সে ভালো রান করেছে, যদিও তাকে এই ওডিআই এবং টি20 পারফরমেন্স থেকে তাকে টেস্টে নেওয়া হয়েছিল, আসলে সেখানে সে ভালো করতে পারেনি দুর্ভাগ্যজনকভাবে। তো আপনার কাছে কি মনে হয় যে না আপনার এনামুল হক বিজয়কে ওয়ানডে টিমে সুযোগ দেওয়া যায় কিনা? দেখেন, এনামুল হক বিজয়ের এটা আমি বলবো তার ব্যাড লাক। আসলে তিনি ঘোড়া লিগে ভালো পারফরমেন্স করেছে, বিপিএলে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন, সেখানে তার ভালো একটা লক্ষ্য করা গেছে তার যে ক্রিকেটীয় জ্ঞান এবং সে যেভাবে ক্রিকেট খেলে, ঘোড়া লিগে তার ভালো পারফরমেন্স রয়েছিল, বিপিএলে কিছু ভালো ম্যাচ খেলেছিলেন। একজন অভিজ্ঞ একজন ক্রিকেটার যিনি তামিম ইকবালের সাথে খেলেছেন, ভালো একজন তামিম ইকবালের যোগ্য পার্টনার ছিলেন, যদিও আসলে জাতীয় দলে সেইভাবে আসলে সে সুযোগ পায়নি। তাকে আমি বলবো যে তার ব্যাড লাক। এবং সে ঘোড়া লিগে অভ্যস্ত ওডিআই এবং টি20 ফরম্যাটে খেলে, সেখানে তাকে আসলে জাতীয় দলের যারা কোচ ম্যানেজমেন্ট রয়েছে তারা তাকে ভিড়িয়েছে টেস্ট দলে। আমি মনে করব যে তার জন্য আসলে টেস্ট ফরম্যাটটি আসলে উল্লেখযোগ্য ছিল না। আমার কাছে মনে হয়, আমিও আপনার সাথে একমত, আমার কাছে মনে হয় তাকে আসলে ওয়ানডে দলে আরেকবার সুযোগ দেওয়া উচিত, কারণ তাকে ওয়ানডে এবং টি20 পারফরমেন্স দেখে কিন্তু টেস্টে নেওয়া হয়েছে। আমরা যে একটু বোলিং ডিপার্টমেন্টের কথা বলি, প্রথম যে ওডিআইটি হলো, প্রথম ওডিআইতে যেখানে আমরা প্রায় 300+ রান কিন্তু প্রতিনিয়ত হয় আপনার ওই কলম্বো ওই মাঠটাতে, সেখানে 250-র নিচে শ্রীলঙ্কাকে আটকিয়ে দেওয়া। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে দীর্ঘদিন ইনজুরি থেকে ফিরে এসে তাসকিনের 4 উইকেট, এবং এই যে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের সাফল্য, এটি কি আপনি আসলে কি? বোলিং ডিপার্টমেন্ট বরাবরের মতোই বাংলাদেশ ভালো, বিশেষ করে পেস ইউনিটটা 2020 সালের পরে ভালোভাবে আসলে বাংলাদেশ দলকে সাপোর্ট দিয়েছে। বিশেষ করে তাসকিন আহমেদ ভালো গতি রয়েছে, ভালো রেঞ্জ রয়েছে, বলে সুইং করাতে পারেন। তাসকিন আহমেদ দীর্ঘদিন ইনজুরিতে ছিল, ইনজুরি থেকে ফিরেছে, তার গোড়ালিতে চোট ছিল, তিনি কিন্তু সেরে ওঠার জন্য লড়াই করেছিলেন। এবং আমরা মিরপুরে দেখেছি তিনি প্রতিদিন আসলে তার সেই অনুশীলন এবং তার ফিজিওকে সাথে নিয়ে তিনি কিন্তু সেরে উঠেছেন, এবং সেরে উঠেই তিনি কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক স্পেলিং করেছে, 4 উইকেট নিয়েছে। এটি হচ্ছে তাসকিন আহমেদের ট্যালেন্ট। তিনি বাংলাদেশকে অনেক দিয়েছেন, আরও সামনে দিতে পারবেন। তার পারফরমেন্সের কিছু ম্যাচে আসলে ঘাটতি রয়েছিল, তবে অধিকাংশ ম্যাচে বাংলাদেশের হয়ে তিনি ভালো করেছেন। এবং মোস্তাফিজুর রহমানের কথা যদি বলি, তিনি তো বাংলাদেশের অন্যতম লিজেন্ডারি ক্রিকেটারদের তালিকায় থাকবেন, যদিও বিগত কিছু ম্যাচে তাকে সেভাবে ছন্দে ফিরতে দেখা যাচ্ছে না, তিনি ইনজুরির মধ্যে দিয়ে যাচ্ছেন। আইপিএলে দারুণ বল করেছেন, আইপিএলের পরে আসলে বাংলাদেশের হয়ে খেলার কথা ছিল আরব আমিরাতের বিপক্ষে, সেখানে আসলে তিনি আসলে ইনজুর্ড হয়ে বাংলাদেশে ফেরেন। তারপরে তিনি নিজেকে রিকভারি করে আবারও দলে ফিরেছেন এবং দলে ফিরে দারুণ বল করেছে, যদিও আসলে সেইভাবে আসলে উইকেট টেকার হিসাবে তাকে ধরা হয়, সেভাবে আসলে উইকেটটা নিতে পারেনি। তানজিদ হাসান সাকিবের কথা যদি বলি, বাংলাদেশের এই মুহূর্তে সেরা বলার এই জন্যই বলছি, তিনি আসলে ধারাবাহিকভাবে উইকেট পাচ্ছে, যদি আসলে তার ইকোনমিটা সেভাবে ভালো না, তবে দারুণ বল করছে। এবং বাংলাদেশের এই মুহূর্তে আমি সেরা বলার হিসাবে বলতে পারি তানজিদ হাসান সাকিবকে, সেই সাথে তিনি ব্যাটিংটাও খুবই ভালো করতে পারেন। এবং আমরা প্রথম ওডিআইতে যেটি দেখেছি, খুবই লক্ষণীয় একটি বিষয় যে আপনি জানেন যে তানভীর ইসলাম, যার অভিষেক ম্যাচ ছিল, সে কিন্তু দুর্দান্ত বোলিং করেছে প্রথম ওডিআইতে, এবং আমরা দেখলাম নাজমুল হোসেন শান্তকেও বোলিংয়ে এসে উইকেট পেতে। এই যে দুটি বিষয় আপনার কাছে কেমন লেগেছে? দেখেন, নাজমুল হাসান শান্তর কথা যদি বলি, তিনি উইকেট পেয়েছেন এবং বরাবরের মতোই বলারদের নিয়ে আসলে অ্যানালাইজ করে থাকে অন্যান্য ক্রিকেট ন্যাশন তারা। শান্ত আসলে হঠাৎ করেই বোলিংয়ে এসেছে, এরকম নজির কিন্তু বাংলাদেশে আরও রয়েছে। সৌম্য সরকারের কথা যদি বলি, বড় বড় দলের সাথে তার কিন্তু 2-3টি করে উইকেট রয়েছে। এই যে ক্যাপ্টেন্সি, মিরাজের ক্যাপ্টেন্সি, যে শান্তকে দিয়ে আসলে যখন আসলে কাজ হচ্ছিল না বলারদের দিয়ে, একটা ব্রেক তো দরকার ছিল যখন। আসলে বাংলাদেশ ব্রেক থ্রো আনার জন্যই আসলে এরকম ব্যতিক্রমধর্মী যারা হচ্ছে পার্ট টাইম বলার, তাদেরকে বল করিয়ে থাকে। এটি খুবই ভালো উদ্যোগ আমি বলতে পারি। সেই সাথে তানভীর ইসলামের কথা যদি বলি, তিনি কিন্তু বাংলাদেশের নেক্সট যে বাংলাদেশের টিম রয়েছে সেখানে কিন্তু স্পিন বোলিংয়ে কিন্তু ডমিনেট করবে। তার বোলিংয়ের যে টার্ন আপনি দেখেছেন প্রথম ম্যাচে, তার বোলিংয়ের যে এভারেজ টার্ন এটি অনেক উন্নত হয়েছে, এবং শ্রীলঙ্কার বিপক্ষে যে বোলিং করেছে অভিষেক ম্যাচে, এটি অনেক সাহসিকতা দেখিয়েছেন তিনি, এবং পরবর্তী ম্যাচে তার পারফরমেন্স আরও বেশি ভালো হবে, এবং আমার মনে হয় তিনি একাধিক উইকেট পাবেন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে।
বাংলাদেশের দর্শকদের মতো আসলে আমরাও হতাশ প্রথম ওডিআইতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এমন পরাজয় দেখে। সেকেন্ড ওডিআই অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো সেকেন্ড ওডিআইকে ঘিরে আসলে আমরা কিভাবে স্বপ্ন দেখতে পারি? আপনার কাছে কি মনে হয় যে কিভাবে টিমটাকে সাজানো যেতে পারে এবং কামব্যাকের যে প্রত্যাশাটা আমরা করছি, বিশেষ করে আপনাকে যদি বলতে চাই যে আমরা প্রথমেই জানতে চাই যে আসলে আপনার কাছে কি মনে হয় যে আপনার অভিজ্ঞতা থেকে যে সেকেন্ড ওডিআইতে বাংলাদেশের কামব্যাক করে শ্রীলঙ্কার বিপক্ষে উইন করার সম্ভাবনাটা কতটুকু? দেখেন, বাংলাদেশ কামব্যাক দিবে বা দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ বাংলাদেশ প্রথম ম্যাচটি হেরেছে এবং ছোট একটা টোটালে তাদেরকে আটকিয়ে ফেলেছিল। সেখানে বাংলাদেশ ব্যাটারও যদি ভালো করতো তবে বাংলাদেশের জয়ের সম্ভাবনা অনেক বেশি ছিল এবং সম্ভাবনা ছিল। সেখান থেকে আসলে ম্যাচ হেরেছে, দ্বিতীয় ম্যাচে তারা চ্যালেঞ্জ নিবে, চ্যালেঞ্জ নিয়ে আসলে মাঠে নামতে হবে, কারণ এটি হচ্ছে বাঁচা মরার লড়াই। আসলে এখানে এই ম্যাচে বাংলাদেশ যদি জয় পায় তাহলে হচ্ছে সিরিজে টিকে থাকবে, আর যদি হেরে যায় তাহলে হচ্ছে বাংলাদেশে এই সিরিজ থেকে ছিটকে যাবে। বাংলাদেশ অবশ্যই সম্ভাবনা নিয়ে মাঠে হাজির হবে। সেই সাথে তাদের যে ভুলগুলো রয়েছে এই ম্যাচে বিশেষ কিছু ভুল ছিল, বিশেষ করে লিটন দাসের রিপ্লেসমেন্ট হতে পারে নাইম শেখকে যদি আসলে একাদশে ফিরানো হয় সেটি বাংলাদেশের জন্য ট্রাম্প কার্ড হইতে পারে। তারপরে বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ আমি বলবো যে কিছুটা চেঞ্জিং আনা দরকার। ওপেনিংয়ে আসলে নাজমুল হাসান শান্ত এবং নাইম শেখকে দিয়ে যদি খেলানো হয় এটি বাংলাদেশের জন্য দারুণ হবে। পারভেজ হোসেন ইমন তিনি টি-20 ম্যাচে অনেকটা ব্যাটিং করে থাকেন এবং টি-20তে ভালো, তার ব্যাটে রান হয় ভালো, রান করতে পারে। আমি মনে করি তাকে অন ডাউনে এবং ডাউনের পরে আসলে লিটন কুমার দাসকে খেলানো উচিত, তাহলে বাংলাদেশ হয়তো ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। এবং প্রেমাদাসা স্টেডিয়ামের যে আবহাওয়া, যে ধরনের উইকেট প্রথম ম্যাচে খেলে বাংলাদেশ কিছুটা অভিজ্ঞতা পেয়েছে, এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে, ভুলগুলোকে তারা সংশোধন করবে। সেই সাথে আমি মনে করব শ্রীলঙ্কার ক্রিকেটাররা অনেক ধৈর্যশীল এবং তারা অনেক পরিশ্রমী, বিশেষ করে তারা বড় ফরম্যাটগুলোতে বেশি ভালো করে থাকে টি-20 ক্রিকেটের থেকে। সেখানে তাদের বিপক্ষে টিকে থাকতে হলে খুবই সন্দেহ থাকতে হবে বাংলাদেশের ব্যাটারদের এবং বোলিংদের প্রথম ম্যাচের যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সকে ধরে রাখতে হবে। আপনি আরেকটা জিনিস জানবেন যে আমরা যেটি দেখেছি প্রথম ম্যাচে কিন্তু বোলিং করতে সে একটা সময় যে মোস্তাফিজুর রহমানকে কিন্তু ইনজুরি নিয়ে মাঠের বাইরে চলে যাওয়া, পরবর্তীতে সে আর ফিরে আসেনি। তা আপনার কাছে কি মনে হয় যে মোস্তাফিজুর রহমানের যে ইনজুরিটা সেটি আসলে কতটা গুরুতর হতে পারে বা সেকেন্ড ওডিআইতে তার খেলার সম্ভাবনা আছে কিনা এ সম্পর্কিত আপনার কাছে কোনো তথ্য আছে? দেখেন, মোস্তাফিজুর রহমান ইনজুরি থেকে উঠেছে, সব ইনজুরির কিন্তু একটা সেকেন্ড ওয়েভ থাকে, অর্থাৎ ইনজুরি থেকে তিনি ফিরেছেন, আবার ইনজুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা তার ফিজিওরা বলে থাকে যে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তিনি প্রপারভাবে আসলে সুস্থ হয়েই বা হচ্ছে ট্রিটমেন্ট নিয়েই কিন্তু জাতীয় দলে ফিরেছিলেন, তবে সেকেন্ড একটা ওয়েভ আছে, আবার হয়তো তার যে জায়গায় আসলে চোট রয়েছে সেই চোটটা পেতে পারে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলবে কিনা এটি সিদ্ধান্ত আসলে দলের যে ম্যানেজমেন্ট রয়েছে তারা যদি মনে করে যে আসলে পুরোপুরি ফিট আছে মোস্তাফিজুর রহমান তাহলে হয়তো। যদি না খেলে তাহলে রিপ্লেসমেন্ট আপনি কাকে চিন্তা করতে পারেন? যদি না খেলে আসলে রিপ্লেসমেন্ট আসলে এটা আসলে বলা মুশকিল। বাংলাদেশের ভালো বলার রয়েছে, সেক্ষেত্রে নাহিদ রানা দারুণ গতিময় বলার, বাংলাদেশের আগামীর সম্ভাবনা। নাহিদ রানা রয়েছেন, সেই সাথে হাসান মাহমুদ দারুণ বল করে থাকেন। হাসান মাহমুদ এবং নাহিদ রানা দুটি হতে পারে মোস্তাফিজুর রহমানের যোগ্য আসলে রিপ্লেসমেন্ট। আমরা নাহিদ রানা বা হাসান মাহমুদের মধ্য থেকে যে কাউকে একজন আমরা রিপ্লেসমেন্ট হিসেবে পেতেই পারি। নিঃসন্দেহে হাসান মাহমুদ এবং নাহিদ রানা বাংলাদেশের পেস ইউনিটের অন্যতম মূল ভরসা। এবং আপনাকে যদি বলতে, আপনি বলেছেন যে বাংলাদেশের পেস ইউনিটির যে উত্থান, পেস ইউনিটির যে বিপ্লব সেটি মূলত শুরু হয়েছে অ্যালান ডোনাল্ডের হাত ধরেই, যিনি সাদা বিদ্যুৎ নামে খ্যাত এবং সাউথ আফ্রিকার এক সময় কিন্তু এই ফাস্ট বোলিংয়ের নেতৃত্ব তিনি দিয়েছেন। তো আপনার কাছে কি মনে হয় যে ওভারঅল একটা সময় কিন্তু বিশেষ করে শুধু বাংলাদেশ না, উপমহাদেশের প্রত্যেকটা দেশই কিন্তু তার বোলিং ইউনিটকে সাজায় স্পিন নির্ভর, এবং আস্তে আস্তে আমরা দেখি শুধুমাত্র আমরা পাকিস্তানকেই দেখতাম যে তাদের বোলিং ইউনিটটাকে নেতৃত্ব দেয় ফাস্ট বোলাররা। তাদের একসময় ছিলেন ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরামের মতো লিজেন্ডারি বোলার। তো আপনার কাছে মনে হয় যে বাংলাদেশের এই যে ফাস্ট বোলিংয়ের যে উত্থান, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? দেখেন, অ্যালান ডোনাল্ড বাংলাদেশের, বিশেষ করে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল স্পেসারদের কিভাবে বের করে আনা যায়, একটা ইউনিট কিভাবে তৈরি করা যায়। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এই সব বলার কিন্তু হচ্ছে তার আসলে তাকেই কোচিংয়ে করার মাধ্যমে কিন্তু তারা উঠে এসেছেন এবং ভালো কিন্তু একটা গুড টাচ পেয়েই কিন্তু তারা বাংলাদেশ ক্রিকেট দলকে ডমিনেট করছে। এবং দীর্ঘদিন যাবৎ আপনি দেখবেন বাংলাদেশের সেরা বোলিং ইউনিট কিন্তু পেস ইউনিট। তো এই যে বাংলাদেশের ক্রিকেটে যে
যে একটা সময় ছিল স্পিনার নির্ভর, অর্থাৎ সাকিব আল হাসান বা অন্যান্য মেহেদী হাসান মিরাজ বা অন্যান্য আব্দুর রাজ্জাক, তারা বাংলাদেশ দলকে ডোমিনেট করেছে। কিন্তু এখন কিন্তু স্পিনারদের থেকে বাংলাদেশের পেস বলার যারা রয়েছে তারা এগিয়ে। হাসান মাহমুদের কথা যদি বলি, নাহিদ রানা, এরা যদিও হচ্ছে অ্যালান ডোনাল্টের আসলে ওইরকমভাবে আসলে টাচ পায়নি, যদিও টাচ পেলে হয়তো আরেকটু তারা নিজেকে গতি ফিরাতে পারতো। এবং নাহিদ রানার ক্ষেত্রে যদি বলি, তার বলে দারুণ গতি রয়েছে, তবে সেইভাবে আসলে লাইন লেন্থ আসলে ঠিকভাবে বল ফেলতে পারছে না। অল্প বয়সী বলার, তবে শুরুটা করেছে। তাকে যদি আসলে সঠিক পরিচর্যা করা হয়, নাহিদ রানার সাথে সাথে হাসান মাহমুদ রয়েছেন, মুস্তাফিজ তো অনেক দীর্ঘ বছর ধরে বাংলাদেশের হয়ে খেলছেন, অনেক এক্সপেরিয়েন্স। তো সব কিছু মিলে বাংলাদেশের এই মুহূর্তে আমি মনে করি স্পিনারদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। নিশ্চয়ই বাংলাদেশের এই মুহূর্তে পেস ইউনিট যেটি রয়েছে তারাই একটা বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টকে মূলত নেতৃত্ব দিচ্ছে। এবং আপনি যেটি বলছিলাম যে সেকেন্ড যে ওডিআইটা আপকামিং রয়েছে, আসলে এইখানে যদি বাংলাদেশ জয়লাভ না করতে পারে, এই সিরিজের ভবিষ্যৎ কিন্তু এখানে শেষ। উইন করার জন্য বাংলাদেশের সিরিজ হারতে হবে। তো এই যে বিষয়টা, সিরিজ হারার মতো একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যে এই ম্যাচে জিতলে সিরিজের সমঝোতা এবং বা সিরিজের সমতা ফিরবে এবং এই সিরিজে টিকে থাকবে বাংলাদেশ ক্রিকেট। আর যদি হেরে যায় তাহলে কিন্তু সিরিজ জয়ের চিন্তাভাবনা এখানেই শেষ। সেইখানে আপনি যেটি বলেছেন যে মিডল অর্ডারে যেহেতু এখন লিটন দাসকে খেলানো হচ্ছে এবং তার সর্বশেষ 7-8টা ওডিআই ম্যাচকে যদি আমরা দেখি একেবারেই পারফরমেন্স যাচ্ছে, তাই এখানে লিটন দাসের রিপ্লেসমেন্ট আমরা আসলে কাউকে চিন্তা করতে পারি কি না, বা সেটি নেওয়াটা কতটা যুক্তিযুক্ত হবে, নাকি লিটন দাসের উপরে আমরা ভরসা রাখবো? অবশ্যই বেশ কিছু আসলে দিক আসলে মেনে চলতে হবে। দ্বিতীয় যে ওডিআই ম্যাচটি রয়েছে সেখানে আসলে বাংলাদেশের অনেক বিষয় আসলে চোখ রাখতে হবে, বিশেষ করে ফিল্ডিং অনেক বাজে করে থাকে বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশ 2020 সালের আগে বাংলাদেশ খুবই দারুণ ফিল্ডিং দিচ্ছে, তারপরে আসলে ছন্দপতন হয়েছে অনেকটা ফিল্ডিংটা দারুণ করতে হবে। সেই সাথে ব্যাটারদের আসলে যে একাদশটা আছে সেই একাদশটা আরও একটু ঢালাওভাবে সাজাতে হবে। বিশেষ করে আমি যেটি একটু আগে আপনাকে বলেছি যে ওপেনিংয়ে আসলে শান্তকে নিয়ে আসা উচিত, সেই সাথে পারভেজ হাসান ইমনকে অন ডাউনে খেলে নাইম শেখকে আসলে যদি কোনোভাবে আসলে ওপেনিং করানো যায় তবে বাংলাদেশের জন্য স্টার্টিংটা ভালো হতে পারে। যেহেতু দীর্ঘদিন পর দলে ফিরেছে নাইম শেখ, তার একটা প্রত্যাশা থাকবে, তিনি দলের হয়ে রান করতে চাবেন, নিজের ব্যক্তিগত একটা বিবেচনাও আছে। দীর্ঘ 5 বছর পরে তিনি ওডিআই দলে ফিরেছেন, তার একটা প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা যদি দলের হয়ে দিতে পারে তাহলে বাংলাদেশের জন্য ভালো। মিডল অর্ডার ব্যাটসম্যানের কথা যদি বলি, তাওহিদ হৃদয়, তিনি কিন্তু অনেক প্রতিভাবান একজন ক্রিকেটার, তার অনেক ভালো ভালো ম্যাচ আমরা ইনিংস আমরা দেখেছি, তার জায়গাটা আসলে ঠিক রয়েছে। সেক্ষেত্রে তারপরে মেহেদী হাসান মিরাজের কথা যদি বলি, তিনিও ভালো খেলে থাকেন। সবাই আসলে এক্সপিরিয়েন্স ক্রিকেটার, তবে তাদের সেরাটা দিয়েই আসলে শ্রীলঙ্কার বিপক্ষে টিকে রাখতে হবে। যেহেতু প্রথম ম্যাচে হেরেছে, দ্বিতীয় ম্যাচে আসলে নির্ভর করছে তারা কারা আসলে সিরিজ জিতবে বা হচ্ছে টিকে থাকার একটা লড়াই থাকবে বাংলাদেশের, সেক্ষেত্রে আরও একটু বেশি, কারণ প্রথম ম্যাচে হেরেছে। তো দ্বিতীয় ম্যাচে যদি শ্রীলঙ্কার বিপক্ষে টিকে থাকতে হয় তাহলে বাংলাদেশের আসলে ফিল্ডিং, বোলিং, ব্যাটিং প্রত্যেকটা ইউনিটকে আসলে খুব দারুণভাবে আসলে ঘুরে দাঁড়াতে হবে, তাহলেই সম্ভব। আমি মনে করি যে আসলে প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিংটা যেরকম হয়েছে যদি সেই পর্যায়েও থাকে, পাশাপাশি যদি ফিল্ডিং এবং ব্যাটিংটা যদি ক্লিক করে, জেতার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। বাংলাদেশ আশা করছি খুব ভালোভাবে কামব্যাক করবে। এবং আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, আমরা একেবারেই শেষ পর্যায়ে অনুষ্ঠানের যেটি বলছিলাম, মেহেদী হাসান মিরাজ নতুন ওডিআই ক্যাপ্টেন এবং শান্ত কিছুদিন আগে ক্যাপ্টেন ছিলেন ওডিআইয়ের, তারপর তাকে পরিবর্তন করে এখন মেহেদী হাসান মিরাজ নতুন ওডিআই ক্যাপ্টেন, আপনি নিশ্চয়ই জানেন। এবং ওডিআই ক্যাপ্টেন হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট হলো শ্রীলঙ্কা সফর, এবং সেখানে কিন্তু ওডিআই সিরিজের প্রথম ম্যাচে হিসেবে হেরে বসেছে এবং খুব যাচ্ছেতাইভাবে হেরে বসেছে, এবং যেখানে দেখা যাচ্ছে মিডল অর্ডারের সেই পুরনো ধারা হঠাৎ করে ধস। তা আপনার কাছে কি মনে হয় যে ক্যাপ্টেন হিসেবে মিরাজের অভিজ্ঞতাটা কেমন হতে পারে, বা মিরাজও কতটা চাইবে সেকেন্ড ওডিআইটা যেভাবেই হোক বাংলাদেশ জয়লাভ করবে এবং সিরিজে ব্যাক করবে? দেখেন, ক্যাপ্টেন্সি হিসাবে আমি বলবো না যে মিরাজের ঘাটতি রয়েছে, কারণ প্রথম ম্যাচে ক্যাপ্টেন্সির আমি দায়ভার আমি দিতে চাচ্ছি না, কারণ প্রথম ম্যাচে আসলে ব্যাটিং ব্যর্থতা ছিল, বোলিং ভালো করেছে, ক্যাপ্টেন্সি ওভারঅল ভালো ছিল, সবেমাত্র প্রথম ক্যাপ্টেন্সিতে খেলেছে, হয়তো একটু বেশি চাপ ছিল যার কারণে তার ব্যাটিংয়ে সেই প্রভাবটা পড়েছে। তবে বাংলাদেশের যে ক্যাপ্টেন্সি পরিবর্তনের কথা বললেন, আসলে 3 ফরম্যাটে যখন আলাদা আলাদা ক্যাপ্টেন
থাকবে তখন বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে। কারণ একজন ক্যাপ্টেন যখন 3 ফরম্যাট নিয়ে চিন্তা করবে, তার ব্যক্তিগত পারফরমেন্সে ঘাটতি হবে বা হচ্ছে দলকেও তিনি আসলে সেইভাবে ঢেলে সাজাতে পারবে না। 3 ফরম্যাটে যখন আলাদা ক্যাপ্টেন থাকবে সেটি বাংলাদেশের ক্রিকেটের জন্যই ভালো। কোচদের সাথে সেইভাবে পরামর্শটাও ভালোভাবে করতে পারবে। আবার কোচদের ক্ষেত্রেও আসলে এখানে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। 3টা ক্যাপ্টেনের সাথে আলাদা আলাদাভাবে 3 ফরম্যাট নিয়ে আলোচনা করা, সেটি আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য কিছুটা সমস্যা করতে পারে। তবে সবচেয়ে যেটি ভালো 3 ফরম্যাটে আলাদা আলাদা ক্যাপ্টেন, এটি বাংলাদেশের ক্রিকেটকে আমার মনে হয় আরও গতিশীল করবে। আরিফিন চিরন্তন, আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বাংলা স্পোর্টস আয়োজিত স্পোর্টস শোয়ের আজকের পর্ব। আমরা কথা বলার চেষ্টা করছিলাম সেকেন্ড ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কতটুকু। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সেকেন্ড ম্যাচে দাপটের সাথে শ্রীলঙ্কাকে ডমিনেট করে জয়লাভ করবে এবং সিরিজে ফিরে আসবে এবং অবশ্যই শেষ ম্যাচ বা তৃতীয় ম্যাচ জয়লাভ করে বাংলাদেশ সিরিজ জয় করবে সেই প্রত্যাশা। হ্যাঁ, কিছু পরিবর্তন হয়তো আমরা সেকেন্ড ম্যাচে দেখতে পারি, হয়তো লিটন দাসের রিপ্লেসমেন্ট দেখতে পারি। আর মোস্তাফিজ যদি ইনজুরি মুক্ত হয়ে থাকেন আশা করি তিনি খেলবেন, না হলে হয়তো তার রিপ্লেসমেন্ট আমরা নাহিদ রানা বা হাসান মাহমুদকে দেখতে পারি। সর্বোপরি আমরা চাই, আপনারা চান এবং খেলোয়াড়রা চাই, সকলেই আমরা চাই বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে কামব্যাক করুক, সিরিজের সমতা ফেরাক এবং তৃতীয় ম্যাচ জয়লাভ করে সিরিজ জয়লাভ করে শ্রীলঙ্কা থেকে ফিরবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।